শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা সঙ্গীরা, শহরে নগরে গ্রামে গঞ্জে যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু সমাজবদ্ধভাবে বাস করি। একটি দেশ বা সমাজে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও ভাষাভাষী মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব, এটাকে আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধে বিকাশ ঘটায়। সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। এই শুভ সকালে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি রনক জাহান, সাথে আরও রয়েছেন শেখ শফি আহমেদ। সুপ্রিয় বন্ধুরা, সম্প্রদায় ভিন্ন হলেও মানুষ একে অপরের সহপাঠী, সহকর্মী, খেলার সাথী, শিক্ষক, প্রতিবেশী কিংবা পরিচিত জন। প্রত্যেকের উচিত পরস্পরের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করা এবং কোনরূপ অন্যায় আচরণ না করা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম অত্যধিক গুরুত্ব আরোপ করেছে। মক্কা বিজয়ের দিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলে কুরাইশদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু তিনি বিজিত শত্রুদের প্রতি কোনো ধরনের দুর্ব্যবহার না করে তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে, যারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে এবং সাম্প্রদায়িকতার জন্য জীবন উৎসর্গ করে, তারা আমাদের সমাজভুক্ত নয়। সাম্প্রদায়িকতা মুক্ত হয়ে পারস্পরিক সম্প্রীতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যে যেখানে অনুষ্ঠান শুনছেন না কেন, সবাইকে নিয়ে আসুন, উপভোগ করি জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধু, শুরুতেই জানিয়ে দিই কী কী থাকছে আজকের দর্পণ আয়োজনে। সময়ের পাতায় এই দিন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে রয়েছে এই দিনে। দেশের ঐতিহ্যবাহী খাবার উৎপত্তি, ইতিহাস, খাবারের জনপ্রিয়তা বর্ণনা নিয়ে রয়েছে রসনার সাতকাহন। শেকড়ের সন্ধানে শুনবেন বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিচিতি নিবন্ধ, রয়েছে চিঠিপত্রের জবাব নিয়ে পর্ব পত্রালাপ, আরও শুনবেন আমাদের গান। শ্রোতা বন্ধুরা, তো জেনে নিলেন আজকের দর্পণ সূচি। আজ 23শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 328তম দিন। বছর শেষ হতে আর মাত্র 38 দিন বাকি। আজকের দিনটি সময়ের হিসেবে অতি অল্প সময়, আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। পেছনে ফিরে তাকালে নানা ঘটনা, দুর্ঘটনা, জন্ম, মৃত্যু সম্পর্কে জানতে পারি আমরা। অতীত পাতায় চোখ বুলিয়ে সে সময়কে তুলে ধরতে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের প্রথম আয়োজন এই দিনে। প্রিয় শ্রোতা, ঘটনাবহুল আজকের দিনে 1744 সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন। 1783 সালে অ্যানাপোলিস, মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়। 1873 সালে এই দিনে ফরাসি সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়। 1890 সালে এই দিনে নেদারল্যান্ডস থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবং 1916 সালে এই দিনে প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন। 1922 সালের এই দিনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কুমিল্লার ঝাউতলা মোড় থেকে গ্রেফতার করা হয়। নজরুলের প্রথম গ্রন্থ অগ্নিবীণা প্রকাশের ঠিক 4 সপ্তাহ পর সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে ও তাকে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার করে।
গণমাধ্যমের ক্ষেত্রেও আজকের দিন বিশেষভাবে উল্লেখযোগ্য। 1936 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। 1964 সালের এই দিনে ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়। 1995 সালের এই দিনে বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ডেটন অ্যাকর্ডস নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার প্রেসিডেন্টরা একমত হলে বসনিয়া যুদ্ধের অবসান ঘটে। আজকের এই দিনটিতে জন্ম নিয়েছেন অনেকে, যারা পরবর্তীতে স্বীয় কাজের মাধ্যমে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। আপনাদের মধ্যে যাদের জন্ম আজকে ঠিক এই দিনটিতে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। জানিয়ে দেই এই দিন জন্ম নেওয়া কয়েকজন ক্ষণজন্মার কথা। 1553 সালে এই দিনে ইতালির চিকিৎসক প্রসপেরো আলপিনি জন্মগ্রহণ করেন। ফরাসি সাংবাদিক ও সমাজকর্মী ফ্রান্সেস নয়েল বাবেয়ফ জন্ম হয়েছিল 1760 সালের এই দিনটিতে। 1804 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন পিয়ার্স জন্মগ্রহণ করেন। 1853 থেকে 1857 সাল পর্যন্ত সময়কালে তিনি প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। 1837 সালের এই দিনে ডাচ পদার্থবিদ ইয়োহানেস ডিডোরিক ভ্যান্ডার ওয়ালসও জন্মগ্রহণ করেন। গ্যাস এবং তরলের অবস্থা সমীকরণ নিয়ে গবেষণার জন্য 1910 সালে ভ্যান্ডার ওয়ালস পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 1860 সালে তিনি জন্ম নেন আরেক নোবেল বিজয়ী ইয়ালমার ব্র্যান্টিং। ব্রিটিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ব্র্যান্টিং সুইডেনের 16তম প্রধানমন্ত্রী ছিলেন। 1897 সালে তিনি অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে জনপ্রিয় বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদ চন্দ্র চৌধুরী জন্মগ্রহণ করেন। নীরদ চন্দ্র চৌধুরী প্রধান সাহিত্যকর্ম দ্য অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান 1951 সালে প্রকাশিত হয়। এটা কিন্তু বাংলা অনুবাদ আছে, আপনারা পড়ে দেখতে পারেন, অসাধারণ একটি গ্রন্থ। সুপ্রিয় বন্ধুরা, এই দিনে 1922 সালে স্প্যানিশ রাজনীতিবিদ ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে জন্মগ্রহণ করেন। 1925 সালের এই দিনে বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী শাহ জিদুর রহমান কুষ্টিয়ার কৈপাল গ্রামে জন্মগ্রহণ করেন। এই দিনে 1935 সালে রাশিয়ান প্রকৌশলী মহাকাশচারী স্লাডিস্লাভ ভোলকভ এবং 1941 সালে ইতালির প্রখ্যাত অভিনেতা প্রযোজক ফ্রাঙ্কো নিরো জন্মগ্রহণ করেন। 1955 সালে এই দিনটি স্মরণীয় তালির আরেক পিয়ানোবাদক ও সুরকার লুদোভিকো ইনাউনি জন্মদিন হিসেবে। 1966 সালে এই দিনে জন্ম নেন ফরাসি অভিনেতা প্রযোজক ভিনসেন্ট ক্যাসেল। মেজরিন চলচ্চিত্রে অপরাধী ভূমিকা অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সিজার অ্যাওয়ার্ড লাভ করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1318 সালে এই দিনে জাপানের গণিতবিদ ইয়োরিউকি মৃত্যুবরণ করেন। 1457 সালের এই দিনে হাঙ্গেরির রাজা লাডিস্লাউস পুস্কমাউস মারা যান। 52 বছর গুজরাট শাসনের পর 1511 সালের এই দিনে মাহমুদ শাহ মৃত্যুবরণ করেন। 1682 সালের এই দিনে ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদাই শিল্পী ক্লাউডে লরাইন মারা যান। 1823 সালে এই দিনে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারি চাঁদ মিত্র কলকাতায় মারা যান। লেখালেখিতে তিনি টেকচাঁদ ঠাকুর নাম ছদ্মনামই ব্যবহার করতেন। তাঁর রচিত আলালের খড়ি দুলাল হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম উপন্যাস। 1937 সালের এই দিনে বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মারা যান। তিনি প্রথম প্রমাণ করেন যে গাছের জীবন আছে। এছাড়াও বেতার যন্ত্র আবিষ্কার ও কল্পবিজ্ঞান রচয়িতা হিসেবেও তাকে স্মরণ করা হয়। 1970 সালের এই দিনে সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি তুন ইউসুফ বিন ইসহাক মারা যান। 1976 সালে তিনি ফ্রান্সের বিখ্যাত লেখক, উপন্যাসক ও প্রত্নতত্ত্ববিদ আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন। আমাদের স্বাধীনতা যুদ্ধে মালরো ছিলেন বাংলাদেশের বন্ধু। 1971 সালের 17 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করে ইচ্ছে প্রকাশ করেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা পক্ষে জনমত তৈরিতেও যথেষ্ট ভূমিকা রাখেন। ওয়েলসের খ্যাতনামা সাহিত্যিক রোয়াল্ড দাল মারা যান 1990 সালে আজকে তিনি। 1995 সালে এই দিনে মারা যান লুই মালে। তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
2006 সালের এই দিনে ফরাসি অভিনেতা ফিলিপ নয়রেট মারা যান। 2010 সালে মারা যান পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক ইংরিড পিট, এবং 2014 সালে মারা যান যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় ডরোথি চেনি। তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়। এই দিনে সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা, সবার আত্মার শান্তি কামনা করছি। শ্রোতার সঙ্গীরা, এবারে আমরা যাচ্ছি একটু খানা পিনার দিকে। জানেনই তো, বাংলাদেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য রয়েছে। সেখানকার মাটির গুণে নিজস্ব ফলনও ফলে। সেই ফসল ঘরে তুলে তৈরি হয় হরেক পদের খাবার। কোনো কোনো খাবার একাধিক অঞ্চলে থাকলেও রান্নার বৈশিষ্ট্য গুণে প্রতিটিরই নিজস্বতা হারিয়ে যায় না কিন্তু। সুপ্রিয় বন্ধুরা, রনক ঠিকই বলেছেন। তাই তো বাংলাদেশের যে কোনো জেলায় আপনি বেড়াতে যাবেন, সেখানকার নিজস্ব বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিতে ভুল করবেন না কিন্তু। প্রকৃতিকে দেখুন দু চোখ ভরে, আর জিভ দিয়ে চেখে দেখুন খাবারের হরেক রকম স্বাদ। অঞ্চলভেদে খাবার বাংলাদেশের রসনা সংস্কৃতিতে যোগ করে নতুন স্বাদ, নতুন মাত্রা। আমাদের এবারের পর্ব রসনার স্বাদ কাহন। শেখ শাকিল আহমেদের গ্রন্থনায় আমরা শুনব রাজশাহী অঞ্চলের কালাই রুটি সম্পর্কে। পড়ে শোনাচ্ছেন বৈশাখী খাতুন। সুপ্রিয় শ্রোতা, রসনার স্বাদ কাহনে আপনাদের আমন্ত্রণ। বাংলাদেশ ছোট্ট একটি দেশ হলেও এখানে রয়েছে খাবারের নানা বৈচিত্র্য, রয়েছে রসনায় সমৃদ্ধ খাদ্য ভাণ্ডার। এক এক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার, যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালাইয়ের রুটির রেসিপি। কালাইয়ের রুটির আদি নিবাস চাঁপাইনবাবগঞ্জে হলেও এখন এটি ছড়িয়ে পড়েছে পুরো রাজশাহী বিভাগ জুড়ে। রাজশাহী শহরেও তুমুল জনপ্রিয়তা রয়েছে এই রুটির। শীতের রাজশাহী মানেই যেন কালাইয়ের রুটি, রকমারি ভর্তা আর হাঁসের মাংসের সুঘ্রাণ। রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জে মাসকালাইয়ের রুটি বা কালাইয়ের রুটি বৃহত্তর রাজশাহী অঞ্চলের সর্বত্রই এখন ভোজন রসিকদের কাছে একটি ঐতিহ্যবাহী ও তুমুল জনপ্রিয় খাবার। শুধু কি তাই, এটি পুষ্টিকর ও মুখরোচক খাবারও বটে। আঞ্চলিকভাবে এটি কালাইয়ের রুটি নামে পরিচিত। একসময় মশকালাইয়ের ডালের সহজলভ্যতার কারণেই এ অঞ্চলে কালাইয়ের রুটির ব্যাপক প্রচলন শুরু হয়। মাঠে কাজ করা শ্রমজীবী মানুষের কাছে এই রুটি ছিল প্রতিদিনের খাবার। আকারের দিক থেকে কালাইয়ের রুটি সাধারণ রুটির থেকে প্রায় দ্বিগুণ। সেটা ব্যাসার্ধ বা পুরুত্ব যেদিক থেকেই আপনি হিসেব করুন না কেন। মরিচ বাটা, পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে বা পোড়া বেগুন ভর্তার সঙ্গে গরম গরম কালাইয়ের রুটির প্রসঙ্গ তুলতে অনেকের জিভে জল এসে যায়। তবে শীতের সকালে এটি একটি বিশেষ আকর্ষণ। দুটি কালাইয়ের রুটি তৈরি করতে মশকালাইয়ের আটা লাগবে 250 গ্রাম। সঙ্গে মেশানো হয় 100 গ্রাম চালের আটা। সেটা আতপ চালের হলে বেশ ভালো হয়। লবণ পরিমাণ মতো দিয়ে সব উপকরণ একসঙ্গে পরিমাণ মতো মিশিয়ে পানি দিয়ে মণ্ড তৈরি করতে হয়। সেই মণ্ড থেকে একটি টেনিস বলের আকারের সমান মণ্ড তুলে একটি রুটি বানানোর কাজ শুরু হয়। তবে এই রুটি কিন্তু বেলুনিতে বেলা হয় না, হাতের আঙুলের তালুতে আঙুল দিয়ে চেপে চেপে নৃত্যের ভঙ্গিতে সেই গোল মণ্ড গোলাকার রুটির রূপ পায়। আটার মিশ্রণের ওপর নির্ভর করবে রুটির রং কেমন হবে। মনে রাখবেন, কলাইয়ের আটা বেশি থাকলে রুটি শক্ত হবে, আর চালের আটা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু রুটি নরম হবে। তবে সাধারণ রুটি পরোটার তুলনায় কালাইয়ের রুটিকে শক্তই বলা হয়। এই রুটি সেঁকা হয় বিশেষ আকৃতির মাটির পাত্র বা খোলায়। বৃহত্তর রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের বাইরে অন্যান্য জেলায় যারা বাস করেন তারা শুধুমাত্র এই রুটি বানানোর জন্য এই এলাকা থেকে মাটির এই খোলা কিনে নিয়ে যান। রুটি সেঁকার এক পর্যায়ে তা ফুলে ওঠে অন্যান্য রুটি পরোটার মতো করেই। কালাইয়ের রুটির নিচের অংশটা নরম, ওপরের অংশটা কুড়মুড়ে চিপসের মতো হয়। স্থানীয় ভাষায় একে বলা হয় বুকলা। কালাইয়ের রুটির প্রকৃত স্বাদ পেতে হলে তা গরম গরম অবস্থায় খেতে হবে। এই রুটি মূলত সকালের নাস্তার পদ হলেও অনেকেই কিন্তু রাতে খেয়ে থাকেন আজকাল। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় ভাষায় সকালের নাস্তাকে বলা হয় লাহারি। গেরস্ত বাড়ির মানুষগুলো খুব ভোরেই বাড়ির চুলা জ্বালার আগেই উঠে বেরিয়ে যেতেন মাঠে কাজ করতে।
পরে ঘরের বউরা লাহারি বা নাস্তা বানাতে বসতেন। রুটির বুকলার ওপর নুন আর বেগুন ভর্তা মাখিয়ে গামছা দিয়ে বেঁধে পরিবারের ছোটদের হাতে লাহারি বা নাস্তা দিয়ে মাঠে বাবার কাছে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব দেওয়া হতো। এককালের গেরস্ত বাড়ির মানুষগুলোর এমন অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই কালাইয়ের রুটির সঙ্গে। কালের বিবর্তনে সব অঞ্চলেই কৃষিজীবী গেরস্ত বাড়ি কমেছে, কালাইয়ের চাষও কমে এসেছে। একসময় যে রুটি সব ঘরেই তৈরি হতো, আজ তা রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জের অনেক ঘরেই শৌখিন খাবারে পরিণত হয়েছে। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এতক্ষণ রসনার সাতকাহন শুনলেন, জানলেন রাজশাহীর কালাই রুটি সম্পর্কে। এই রাজশাহীরই আরেকটি উল্লেখযোগ্য পণ্য হল রেশম বস্ত্র। রাজশাহী ভৌগোলিক নিদর্শক হিসেবে এই রেশম বস্তুকেই বোঝায়। কবির ভাষায় বলতে গেলে বলতে হয়, রেশম পোকার মতো কি আশ্চর্য সুন্দর হলুদ কুটিরে মৃত প্রাণ, কত শত সুতার ভাঁজে ভাঁজে ভাবনা তলিয়ে গেছে। শেকড়ের সন্ধানে আমরা রেশম সুতার বুননে প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা গল্প শুনব। ঘুরে আসব রেশমের উন্নয়নে জড়িত একটি সরকারি প্রতিষ্ঠান। উম্মে আসমার গ্রন্থনা উপস্থাপনায় আমাদের এবারের অনুসন্ধানী পর্ব শেকড়ের সন্ধানে। আজ শুনব রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্পর্কে। শেকড়ের সন্ধানে আজ আমরা আপনাদের নিয়ে যাব রাজকীয় শহর রাজশাহীতে। এই শহরেই রয়েছে একটি রাজকীয় পণ্য। হ্যাঁ শ্রোতামণ্ডলী, ঠিক ধরেছেন, রেশম, যা রাজরাজাদের ঝলমলে পোশাকের সুতোর যোগান দেয়। এই রেশমের চাষ থেকে শুরু করে সকল প্রকারের তদারকি ও দেখভাল করার জন্য গঠিত হয়েছে বাংলাদেশ রেশম বোর্ড, যা বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। আমাদের দেশে রেশম শিল্পের প্রাচীন ইতিহাস রয়েছে। রেকর্ড অনুযায়ী ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে রেশমের উৎপাদন শুরু হয়। এটি তখন বেঙ্গল সিল্ক বা গঙ্গা রেশম নামে পরিচিত ছিল। 1952 সালে তৎকালীন পাকিস্তান সরকার রাজশাহীতে রেশম উৎপাদন শুরু করে। এখানে রেশম শিল্পের জন্য একটি সিল্ক কারখানা, একটি সিল্ক গবেষণা ইনস্টিটিউট গড়ে তোলেন। 1977 সালে প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ অনুযায়ী 1978 সালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গঠিত হয়। রেশম চাষিদের এবং রেশম শিল্পের উন্নয়নের জন্য এই বোর্ডটি দায়বদ্ধ। রেশম চাষ, গবেষণা, চাষিদের প্রশিক্ষণ এবং রাষ্ট্রায়ত্ত রেশম কারখানাগুলি পরিচালনা করাই এই বোর্ডের কাজ। রেশম শিল্পটি সাধারণত 3টি অংশে বিভক্ত: তুঁত চাষ, পোকা পালন ও কাপড় বুনন। প্রথম ও দ্বিতীয় অংশটি সম্পূর্ণ কৃষি নির্ভর। তৃতীয় ধাপটি শিল্পভিত্তিক। তুঁত গাছ না থাকলে রেশম শিল্প তৈরিই হতো না, কারণ এই গাছের পাতা খেয়েই বড় হয় রেশম পোকা। একটি তুঁত গাছ একটানা 20 থেকে 25 বছর পর্যন্ত পাতা দেয়। বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র রেশম চাষের ক্ষেত্রে বেশ কিছু সাফল্য অর্জন করেছে। তারা নতুন জাতের 15টি তুঁত গাছ ও 20টি পলু পোকার জাত উদ্ভাবন করেছেন। আগে বছরে 4 বার পাতা চাষ করা হতো, এখন 16 বার পাতা আহরণের সক্ষমতা অর্জন করেছে। প্রজনন শেষে পুরুষ মথটি মারা যায়। স্ত্রী মথটি ডিম পাড়ে 400 থেকে 500টির মতন। দিন 10 পরে ডিম ফুটে বের হয় শুককীট বা শুঁয়োপোকা। স্থানীয়রা বলে পলু পোকা। এই শুককীটগুলো তুঁত পাতা খেয়ে পরিণত হয় মুগকীটে। রেশম সুতো তৈরির খুব দক্ষ কারিগর এরা। এই কীটগুলো তাদের মুখনিসৃত লালা দিয়ে নিজেদের চারপাশে একটি সূক্ষ্ম তন্তুর বলয় তৈরি করে, যা বাতাসের সংস্পর্শে এসে তৈরি হয় শক্ত তন্তু। একে বলা হয় রেশম গুটি। গুটিগুলো পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। এরপর এর আঁশগুলো
রিলে বা ববিনে পেঁচিয়ে সুতো সংগ্রহ করতে হয়। আশ্চর্যের ব্যাপার হলো এই সূক্ষ্ম তন্তুগুলোর কোথাও কোনো ছেঁড়া বা জোড়া লাগানো থাকে না। এভাবেই আমরা পেয়ে থাকি আমাদের ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক সিল্ক কাপড়। রানার চলেছে তাই ঘুম ঘুম ঘণ্টা বাজছে হাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। আজ সেই সুকান্ত ভট্টাচার্যের রানারকে আর দেখা যাচ্ছে না, কিন্তু আপনাদের লেখা চিঠি ঠিকই পৌঁছে যাচ্ছে আমাদের কাছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের লেখা চিঠি আমাদের সব সময়ই উৎসাহিত করে। আপনাদের চিঠি পড়লে মনে হয় আমরা একা নই, আপনারাও আছেন আমাদের সাথে, বাংলাদেশ বেতারের সাথে। তাই তো সারা সপ্তাহ অপেক্ষায় থাকি আপনাদের লেখা চিঠিগুলো পাঠ করার জন্য। আমাদের এবারের পরিবেশনা পত্রালাপ। একটি সপ্তাহ অপেক্ষা করতে হয় এই পত্রালাপের জন্য। তাই মাঝে মাঝে মনে হয় আমি নিজেই যেন নিজের মনে হারিয়ে ফেলেছি। কেমন আছেন সবাই? ভালো তো? প্রথমেই আমাদের নিত্য সপ্তাহের লেখক, হ্যাঁ, এটা হচ্ছে শিকদার ইসাক আলী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন। আপনার চিঠিগুলো সব পেয়েছি এবং গতবারের মতো এবারও সব একসাথে মিলিয়ে উত্তর দিচ্ছি। 9 অক্টোবর, 10 অক্টোবর দুদিন আয়োজন মন দিয়ে শুনেছি। অন্যগুলো তো কি মন কম ছিল? সবগুলো মন দিয়ে শুনতে হবে। শুনে কেমন হয়েছে, কেমন লাগছে বা ভালো লাগছে না সব কিছু জানাবেন। চিঠির জন্য ধন্যবাদ। আরেকটি চিঠি, এটা আমি এখন পড়ছি এ কারণে হাতের লেখাটা খুব সুন্দর এবং মেহেদি হাসান মামুন, হ্যাঁ এরকমই ভাবছিলাম। সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ। আপনি একবার চিঠিতে লিখেছিলেন যে শ্রোতা বন্ধুরা আপনারা পত্রালাপে লিখুন। আমার খুব ভালো লেগেছিল কথাটা। আজকে আপনি কয় তারিখের কথা লিখেছেন? ও 5ই নভেম্বরের দর্পণ আপনার মন ছুঁয়ে গেছে। এটাই তো চাই, এই যে আমরা এত পরিশ্রম দিই, আপনাদের মন ছুঁয়ে গেলে তো ভালোই লাগে। এবারে চিঠি মোহাম্মদ ওয়াসিবুর রহমান মিন্টু লিখেছেন গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে। আমাদের নিয়মিত একজন শ্রোতা এবং পত্র লেখকও বটে। প্রায় প্রতি সপ্তাহে কিন্তু আমরা ওনার চিঠি পেয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার চিঠি কি লিখেছেন আজকে দেখি, পড়ি। শীতের শিশির ভেজা 9 অর্থাৎ কি 12/11/2024 ইংরেজি তারিখের এই চিঠিটি লেখা। আচ্ছা আচ্ছা, লিখেছেন শীষের ভেজা ভালোবাসার এক অনাবিল প্রশান্তি ছোঁয়া শুভেচ্ছা আপনাদের দুজনের জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আপনি লিখেছেন 9/11/2024 ইংরেজি তারিখে রসনার সাতকাহনে পিঠালি রান্নার নিয়মাবলী, চিনি ও খাদ্যশিল্প কারখানার পরিচিতি ও দেশের গান শুনে অনেক ভালো লাগলো। আমাদের খুব ভালো লাগলো এমন অনুভূতি জানিয়ে চিঠি লেখার জন্য। অবশ্যই আপনাদের কাছ থেকে এই ধরনের চিঠি যখন আমরা পাই, এমন অনুভূতি জানিয়ে যখন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা লিখেন, সত্যি আমাদের খুব ভালো লাগে। আমরা তখন মনে করি যে আমাদের শ্রম বুঝি সার্থক হয়েছে। যাই হোক, তারপরেও আপনাকে অনুরোধ করব যে আমাদের অন্যান্য দিনের আরও সবগুলো পরিবেশনা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেগুলো সম্পর্কে যদি আপনার গঠনমূলক কোনো চিন্তা চেতনা থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। দর্পণ শুনি বলে আজ বন্ধুদের দর্পণের সূচিগুলো বিভিন্ন জায়গায় পাঠাই। তো খুবই ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ, যাতে তারা শুনে উপকার পায় এবং অনেক কিছু জানতে পারে। দেখুন আমাদের এই শ্রোতাটা কত সুন্দর একটি কাজ করেন, যে দর্পণের সূচিগুলো বিভিন্ন শ্রোতার কাছে ট্রান্সমিট করেন। আমরা অনুরোধ করব আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন অনুপ্রাণিত হয়ে লিখবেন। পরের চিঠি রডকের হাতে। ফুলমালা বেতার শ্রোতার সঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির, ইনি আমাদের নিত্য চিঠি লেখক। লিখেছেন কালাদহ, হাতির মাথা মোড়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে। আপনি লিখেছেন 9 নভেম্বরের প্রতিটি পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। তার আগে আবার লিখেছেন ঢেঁড়স ফুলের শুভেচ্ছা। এটা কি ভাই, ঢেঁড়স ফুল?
আচ্ছা ঠিক আছে, ঢেঁড়স কোনো তো একটা সবজি, যাই সবজি, হোক, তার একটা আগে ফুল যে থেকেই একটা ফলটা হয়। হ্যাঁ, সেটাই হয়তো উনি বুঝাতে চেয়েছেন, আসলে এই ফুলটা কিন্তু দেখতে রনক সত্যি খুব ভালো লাগে, কিন্তু তাই না? আমার কাছে আসলে খুব আপনি ভালো প্রায় লাগে। জানতো দেশের বাড়ি, ওই জন্য আপনার জানার পরিধিটা আমার চেয়ে একটু বেশি। লিখেছেন চিত্রনায়িকা শাবনূরের সাক্ষাৎকার শুনতে চাই, তাহলে তো আমাকে ফ্লাইট অ্যারেঞ্জ করতে হবে, কারণ উনি অস্ট্রেলিয়া থাকেন এখন। যেদিন পারবো, টিকিট ক্ষমতা হবে, সেদিন গিয়ে আমরা এখান থেকে গিয়ে শাবনূরের সাক্ষাৎকার নিয়ে আপনার জন্য প্রচার করবো, ঠিক আছে? না না, রনক ঠিক এইভাবে বলবেন না। বিশ্বায়নের একটু- যুগে অস্ট্রেলিয়া কোনো ব্যাপার নয়, আমরা এটা একটি টেলিফোনের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে নেওয়া যেতে পারে, সেটা হতে পারে, তবে আমরা- ওটার মধ্যে একটু আন্তরিকতা থাকে আর কি। আমাদের এই বন্ধুকে নিরুৎসাহিত করব না, আপনি আমাদের সাথেই থাকবেন, কোনো না কোনো দিন হয়তো আপনার মনের হয়েও যেতে ইচ্ছে পারে, কে পূরণ হয়ে জানে, যেতে হ্যাঁ। পারে। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য, আবার লিখবেন কেমন। এবারে চিঠি লিখেছেন SM সাবেদ আলী, সভাপতি প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপরাইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে। আপনি লিখেছেন, ভাইয়া আপু, হৈমন্তী শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আমি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের একজন নিয়মিত শ্রোতা। পথচালাপ আমার খুবই প্রিয়। অবশ্যই প্রিয় হবে, কেননা আপনাদের মনের কথাগুলো এই পথচালাপ অনুষ্ঠানে তো আমরা তুলে ধরে থাকি। আর আপনাকেও দর্পণ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। চিঠিতে আরও লিখেছেন, 17/11/2024 তারিখ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনলাম। কামাল মিনার উপস্থাপনায় সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে খন্দকার জাহাঙ্গীর হোসেনের সংগ্রামের গল্প, কৃষ্টি কথা পর্বে হবিগঞ্জ জেলা নিয়ে আলোচনা বেশ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই পর্বগুলো ভালো লাগার জন্য। আরও অন্যান্য পর্বগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা অনুষ্ঠান পরিকল্পনার সময় কিন্তু আপনাদের এই মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। ভালো থাকবেন, আবার লিখবেন কেমন। আগামী শনিবার আবার কথা হবে পথচালাপে। শ্রোতা বন্ধুরা, এবারে অত্যন্ত জনপ্রিয় একটি দেশের গান শোনাবো আপনাদের। অনেকদিন গানটা শুনিনি। গানটি লিখেছেন গীতিকার গাজী মাজহার আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ আর শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ। একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গান, যেথা কোকিল ডাকে দই ডাকে নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গান, একবার যেতে দিনা আমার ছোট্ট সোনার গান। পিলিম জ্বালা সাঁঝের বেলা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানের সুরের ধরে শেষ করতে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন শেখ মোহাম্মদ রেফাত আলী, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান।